সমন্বয়ক হইতে সাবধান, কারণ সমন্বয়কদের চাপের মুখে সময় টিভির মতো কখন যে কি বলতে হয়, একবার বলতে হয় চাপ দিয়েছে, একবার বলতে হয় চাপ দেয়নি, এমনি এমনি এটি নিয়ম মাফিকই করেছি। আবার সমন্বয়ক হইতে যেমন সাবধান, তেমনি সমন্বয়করাও সাবধান, কারণ আপনাদেরকে নিয়ে কেমন চক্রান্ত হয় আর সেই চক্রান্তে পা রেখে আপনারা আসলে কোন পরিণতির দিকে যান সেটাও একটু ভাববেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আসুন একটু হাসনাত আবদুল্লাহ বিষয়ে যখন কথাটা শুরু করলাম তাকে নিয়ে আর একটু বলি। হাসনাত আবদুল্লাহ তিনি বিজয় দিবসের একটি আলোচনায় তিনি কথা বলছেন কেন্দ্রীয়করণ প্রসঙ্গে। তিনি বলছেন পতিতালয় থেকে সচিবালয় সব কিছুতে কেন্দ্রীয়করণ করা হয়েছে। একটু শুনি তার বক্তব্যে তিনি কি বলছেন। আপনি যে বিজয়ের পরিক্রমা বলছেন, এটা তো প্রতারণার পরিক্রমা। আপনি পতিতালয় থেকে সচিবালয় সব কিছুই আপনার, এটা আপনি জাতি হিসাবে কি পরিমাণ আপনি প্রতারিত হয়েছেন আপনি চিন্তা করেন। সব জায়গাতে জাস্ট সবাই হচ্ছে কি কিছু হোক আর না হোক। আপনি দেখেছেন ডিভোর্স নিয়ে প্রবলেম, তাও হচ্ছে কি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। আজকে আমাদের শিক্ষককে একজন বাসা পাইল না, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে। তখন এই যে আপনার যে কেন্দ্রীয়করণ করা হয়েছে, এটা তো সংবিধান ওনাকে এই পাওয়ারটা দিয়েছে। আপনারা দেখলেন তিনি বলছেন যে ডিভোর্স বা শিক্ষকরা বাসা পাচ্ছেন না সেজন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। হ্যাঁ, আসলেই আমরা কিন্তু এরকমটা দেখেছি। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে যে যা কিছুই হোক, কোনো সমস্যা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, তার কাছে সহযোগিতা চাইছি। আর এখন আসলে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখুন। একটু আগে যে ঘটনাটি বললাম সময় টিভিতে, যেটি হাসনাত আবদুল্লাহ বলছেন চক্রান্তে পড়ে, কাদের চক্রান্ত? তার কাছেই কয়েকজন সাংবাদিক এই তদবিরটি করেছিলেন বা তার কাছে গিয়েছিলেন যে যারা প্রোপাগান্ডা ছড়িয়েছে বা ফ্যাক্ট বেসড সাংবাদিকতা করেন নাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেবার জন্য সেই দায়িত্বটা নিয়ে তিনি সময় টিভিতে গিয়ে এই কাণ্ডটি ঘটিয়েছেন। তো যেখানে আগে ছিলেন প্রধানমন্ত্রীর কাছে যাওয়া, এখন সমন্বয়কের কাছে যাওয়া, শুধুমাত্র এই একটি ঘটনা না। দেখুন তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে সমঝোতা, কে কারা গেল? সমন্বয়করা। কদিন আগে দেখলাম সাচিবের সভাপতি জামাল উদ্দিন, একজন চিকিৎসক, তিনি তাকে আটক করে থানায় নিয়ে দিয়ে আসলো সমন্বয়করা। এটি তো পুলিশের কাজ হবার কথা ছিল, তাই না? যাই হোক, এই প্রসঙ্গে আমি পরবর্তীতে আরেকটু বলবো যে বিষয়ে হাসপাতালে গিয়ে তত্ত্বাবধায়ককে শাসালেন এই ছাত্র সমন্বয়ক বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এখন দেখুন, যাই হোক, যা কিছুই করতে হোক সমন্বয়কদের কাছে যেতে হয়, সমন্বয়কদেরকেই ধরতে হয় এখন। আগে যেটা ছিল প্রধানমন্ত্রীর কাছে দায়িত্ব বা জায়গায়, আগে প্রধানমন্ত্রী ছিলেন, এখন সমন্বয়কদের কাছে সেই পাওয়ারটা হয়তো চলে এসেছে। তার মানে সকল মুশকিল আসান এখন সমন্বয়করা, বা আসানকে মুশকিলের কাজটাও কিন্তু সমন্বয়করাই করেন। দেখুন সেই একই বক্তব্য বিজয় দিবসের, সেই বক্তব্যের মধ্যেই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি কথা বলছেন সংবিধান প্রসঙ্গে। তিনি বলছেন এই সংবিধান গার্বেজ, সংবিধানকে তিনি বলছেন গার্বেজ, এবং তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও হয়তো জানতেন না, তিনি বলছেন মুক্তিযোদ্ধারাও জানতেন না যে এই সংবিধানের মূল স্তম্ভ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। একটু শুনুন তিনি কি বলেছেন এই অংশটুকু। আমাদের হচ্ছে ৭২ পরবর্তীতে একটা কনস্টিটিউশন বানাইছে আমাদের জন্য, কনস্টিটিউশন নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এটা স্রেফ একটা গার্বেজ ছাড়া কিছু না। দেখেন আমাদের যে একটা সংবিধান, প্রত্যেকটা জিনিসে সেলফ কনফ্লিক্টিং। মাহির কিছুক্ষণ আগে বলেছে আমাদের মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছে এবং যারা সংবিধান যখন হয়েছে তারা নিজেরাও জানতো না যে এই সংবিধানের এই যে মূল স্তম্ভগুলা চারটা, যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, মানে এটা একটার সাথে একটা একদম, এটা তো কোনো প্যারালাল কিছুই না, সাপ্লিমেন্টও করতেছে না, কমপ্লিমেন্টও করতেছে না, এটা হচ্ছে একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে। এবং দেখলেন তিনি বললেন যে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এগুলো সাংঘর্ষিক একে অপরের সাথে। এই বিষয়ে মুক্তিযোদ্ধারাও জানতেন না যখন তারা মুক্তিযুদ্ধ করেছেন, হয়তো জানতেনই না। কিন্তু আমি একই প্রশ্নটা এখনও করতে চাই। এখন এই যে ২৪শে গণ অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানে যারা অভ্যুত্থানের পক্ষে মাঠে নেমেছে, রাজপথে ছিলেন ছাত্র জনতা, তারা কি জানতেন যে এই অভ্যুত্থানের পরে যখন এই সরকার, অন্তর্বর্তী সরকার গঠিত হবে, তখন আপনারা বলবেন যে এই সংবিধান গার্বেজ, এই সংবিধান মানি না, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, পুনর্লেখন করতে হবে, সংশোধন করতে হবে, সংস্কার করতে হবে? এটিকে তাদেরকে জানিয়েছিলেন? এই বক্তব্যটি আমার না, এই গণ অভ্যুত্থানের একজন সৈনিক মেঘমল্লার বসু, তার বক্তব্যেই তিনি বলছেন যে ৯ দফার কোথাও কি বলেছিলেন সংবিধান সংস্কার করতে হবে? চলুন তার বক্তব্যটাও একটু দেখি। আমার কাছে মনে হয় যে সেটা হচ্ছে যে আমাদের একটা বড় গণ অভ্যুত্থান হয়েছে। এটা যে গণ অভ্যুত্থান এটা আমরা চোখে দেখছি, এটা স্বীকার অস্বীকার করার কিছু নাই। কিন্তু মুশকিল হচ্ছে এখানে যেহেতু কোনো কম্প্রেহেন্সিভ দৃষ্টিভঙ্গি নাই, কাজেই এখন জনগণের মধ্যে নানান মানুষ নানান বিষয়ে তার নানান মত দিবেন। আমরা যে অন্যায়টা করতে পারি না সেটা হলো আমাদের ব্যক্তিগত মত, যেই মত আমরা কখনো প্রকাশ করি না। আমরা তো ৯ দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই,
তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে, কেন আপনি অভ্যুত্থানের কোথাও লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? আপনি কোথাও বলছেন যে এইটা আপনি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন? তাহলে এগুলার তো কোনো প্রকাশ্য বিবরণ ছিল না। এগুলো আমিও চাই, কিন্তু এগুলা যে চায় না সে গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে বেইমানি করতেছে। এই বক্তব্য বা এই রেটরিক বা এই স্পিরিট আমাদের দেশকে, আমাদের জাতিকে আরও ভাঙবে। এই ভাঙনটা এখন কাম্য না। আমরা সবাই গত 16 বছর একটা চূড়ান্ত অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করছি। এখন সময় একটা গণতান্ত্রিক স্পেস নির্মাণ করার, এবং সেটা শুধুমাত্র এই ঠান্ডা ঘরগুলোতে বসে হবে না। সেটার জন্য আপনার চূড়ান্ত বিরুদ্ধ মত যার, তাদের সাথে হাসিনাগিরি না করে তাদের যে মত সেই মতকে সম্মান করতে হবে। গণতন্ত্রের শুরুটা হয় অন্যের মতকে সম্মান করার মধ্য দিয়ে। আমি জানি না আমরা অন্যের মতকে সম্মান করতে এখনো কতটা প্রস্তুত। ধন্যবাদ। যা বলা হয়নি তা এখন ম্যান্ডেট। এই ম্যান্ডেটটা আপনাদেরকে কে দিল সেটি আসলে স্পষ্ট না। আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা সমন্বয়ক, তিনি নিজেও সমন্বয়ক, উপদেষ্টা ছাত্র উপদেষ্টা। তিনি বলছেন শুধু নির্বাচনের জন্য এতগুলো মানুষ প্রাণ দেয়নি। কিসের জন্য প্রাণ দিল এতগুলো মানুষ, সেই ব্যাখ্যাটা আপনারা আপনাদের মতো মন গড়া একটা ব্যাখ্যা দিচ্ছেন। এই ব্যাখ্যা দেওয়ার জন্য যে ম্যান্ডেট সেটি আপনারা কোথায় পেয়েছেন সেটি আমাদেরকে কখনো আপনারা স্পষ্ট করেননি। আপনারা যা বলেছেন সেটি আমাদেরকে ধরে নিতে হয়েছে। এই মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ, তার প্রসঙ্গে যখন আসলাম তার প্রসঙ্গেও একটু বলি। তাকে নিয়ে শুরু থেকে অনেক আলোচনা আছে। সম্প্রতি যেটি খুব আলোচনা এসেছে যে তিনি উত্তরবঙ্গ হেলিকপ্টারে করে সফর করেছেন, তার হেলিকপ্টার বিলাসিতা, এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি 22টি উপজেলা ঘুরেছেন 6 দিনে, এবং সেখানে হেলিকপ্টার বিলাসিতার বিষয়ে যেটি বলছিলাম সেটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। তিনি তার ফেসবুক পোস্টে এটি নিয়ে একটা ব্যাখ্যা দিচ্ছেন, এই সমালোচনার ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন কেন তিনি গিয়েছিলেন, তার পক্ষে যৌক্তিকতা উত্থাপন করছেন। তিনি বলছেন সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়, প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, শীত বস্ত্র বিতরণ, মানে এই কাজগুলো করতে তিনি আসলে গিয়েছিলেন। আমি আসলে প্রশ্ন করতে চাই যে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় বর্তমান প্রযুক্তির যুগে এটি তো অনলাইনেই করা সম্ভব, এটি করতে হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে মাননীয় উপদেষ্টা? প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন, যে কর্মকাণ্ড শুরুই হয়নি, কার্যকরী হয়নি, যেটি প্রস্তাবিত সেটিও দেখা যায় অনলাইনে। আচ্ছা, যদি যেতেও হয় তো কি এমন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেল যে উড়ে যেতে হলো আপনাকে? সেটি আস্তে ধীরে গেলে সমস্যাটা কোথায় হতো সেটিও জানি না, আমরা জানি না আসলেই। আরেকটি কারণ কি বলছেন, শীত বস্ত্র বিতরণ। শীত বস্ত্র বিতরণ তো এলাকার প্রশাসনই করতে পারেন, আপনি কেন গেলেন? তাও গেলেন হেলিকপ্টারে করে উড়ে যেতে হলো আপনাকে। মানে নিশ্চয়ই বাহবা একটা পাবেন, আপনি শীত বস্ত্র বিতরণ করছেন দুস্থদের মাঝে, শীতার্তদের মাঝে, কিন্তু তার জন্য রাষ্ট্রীয় কতগুলো টাকা খরচ হয়ে গেল সেই প্রসঙ্গে আমি আপনাদেরকে ইনকেলাবের একটি জাতীয় দৈনিক, সেখানকার একটি খবর একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। বিভিন্ন উপজেলায়, আমি আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব, বিভিন্ন উপজেলায় হেলিকপ্টার ভ্রমণ করার জন্য প্রশাসনকে অস্থায়ীভাবে হেলিপ্যাড নির্মাণ করতে হয়েছে, যাতে মোটা অঙ্কের ব্যয় হয়েছে সরকারের। অথচ নিয়ম অনুযায়ী কেবল প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সফরের জন্য অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করার বিধান আছে, কিন্তু উপদেষ্টা নিয়ম বহির্ভূতভাবে সরকারি অর্থে হেলিকপ্টার বিলাস করেছেন। গণমাধ্যমের খবরে জানা যায় একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণে খরচ হয়েছে 1 থেকে 1.5 লাখ টাকা। অথচ উপদেষ্টা প্রতিটি উপজেলায় গিয়ে যে পরিমাণ কম্বল বিতরণ করেছেন তাতে কম্বল পিছু কেবল হেলিকপ্টার বাবদ খরচ হয়েছে 32,500 টাকা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সচেতন মহল। উপদেষ্টার হেলিকপ্টার কাণ্ডকে মশা মারতে কামান দাগানো বলে আখ্যা দিয়েছেন কেউ কেউ। আরেকটু পড়ি, সরকারি নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কেবল অস্থায়ী হেলিপ্যাড নির্মাণ করে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্রমণ করতে পারেন, আর মন্ত্রী বা উপদেষ্টারা সরকারি খরচে কেবল বিমানে ভ্রমণ করতে পারবেন। সেখানে উপদেষ্টা বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয় করে হেলিকপ্টারে ভ্রমণ করেছেন, ফলে পুরোটাই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে তিনি গেলেন। এবং দেখেন যারা দুস্থ শীতার্ত তাদের কী সৌভাগ্য, 32,500 টাকার কম্বল তারা পেলেন। আসলে কি তাদের সৌভাগ্য? সৌভাগ্যটা তাদের নয়, সৌভাগ্যটা মাননীয় উপদেষ্টার। তিনি হেলিকপ্টার বিলাসিতার একটা সুযোগ পেয়ে গেলেন কারণ তিনি ক্ষমতায় আছেন। তো তাকে নিয়ে যে আলোচনাটা, সেই আলোচনাটার শুরু কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তাকে নিয়ে আলোচনার শুরু যখন তিনি বিসিবি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করতে যান ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই, এবং পরিচয় পর্বে তিনি বসে আছেন, মাননীয় উপদেষ্টা বসে আছেন, আর বিসিবির কর্মকর্তারা তাকে দাঁড়িয়ে তাদের পরিচয় দিচ্ছেন, সালাম দিয়ে তাদের পরিচয় দিচ্ছেন।
ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস, খালেদ মাহমুদ, আকরাম খানের মতো ব্যক্তিদেরকে আমরা দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপদেষ্টাকে সালাম করে তাদের পরিচয় দিচ্ছেন। উপদেষ্টা আসিফ মাহমুদ, আপনি সম্মানটা নিতে শিখলেন, দিতে শিখলেন না। এত সম্মানিত ব্যক্তি, শ্রদ্ধেয় গুরুজন আপনার, বিষয়টি আসলে উল্টা হতে পারতো, সেটি আরও বেশি দৃষ্টিনন্দন দেখাতো, দৃষ্টি কটু হতো না নিঃসন্দেহে। এরকমই আরেকটি ঘটনা দেখুন, আমাদের আর একজন বিজ্ঞ ছাত্র প্রতিনিধি, জনপ্রশাসন সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান, তিনি সেই সংস্কার কমিশনের বৈঠকে সাংবাদিকদের রীতিমতো জ্ঞান দিলেন যে আপনাদের একটু লেখাপড়া করে আসা উচিত ছিল। যখন আপনারা কথা বলতেছেন জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশন, তখন আপনাদের জনপ্রশাসন সম্পর্কে যে কিছু বেসিক বিষয় একটু চিন্তা ভাবনা করে একটু পড়াশোনা করে আসার দরকার ছিল। সেই জায়গা থেকে আপনারা মানে একটু ঘাটতি দেখা গেছে। ঘাটতি মনে হচ্ছে আপনার? আমরা পড়াশোনা করে আসিনি মেহেদী ভাই, কথাটা আপনার বলা উচিত হলো না। আমার কথা শুনেন, আপনি বলতে পারেন এখানে কারা কাজ করেন আপনি জানতেন না। আপনি কথা বলা তো মাত্র শুরু করেছিলাম, আপনার কয়টা কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে? আপনার চেয়ারম্যান আমাকে থামিয়ে দিল। আপনি আগে তো বিতর্ক জড়াই গেছেন, আপনি আগে বিতর্ক জড়াই গেছেন। আপনি কি জানেন? আপনার চুপ, আমার বাচ্চা, আমার ছেলে বয়স Let me finish my sentence, please. Okay. হ্যাঁ, আপনারা শুনেন, আপনারা বলে শেষ করে দেন, ওনার শুনতে চান, আপনারা বলে শেষ করে দেন। শুনেন প্লিজ লিসেন টু মি। সেটা হলো যে ইউ আর trying to accuse a person, a very young person who is still a student, তার সার্বিক পরিস্থিতি জানা সম্ভব না, কিন্তু সে জেল খেটেছে, জেল থেকে বের হয়ে আসছে এবং এই আন্দোলন করেছে। আন্দোলন তো আপনারা এখানে যারা আমরা কেউ করি নাই।